2026 সালের 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল মিলে যৌথ হামলা চালালো ইরানে। দেশটির সুপ্রিম লিডার আর অনেক বড় বড় জেনারেল মারা গেলেন। এরপর ইরানও পাল্টা হামলা করতে গিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিল। এই প্রণালী দিয়ে দুনিয়ার প্রায় 20 থেকে 25% জ্বালানি সরবরাহ হয়। কিন্তু আমেরিকা চুপ করে বসে থাকেনি। 13 এপ্রিল আমেরিকা ইরানের জন্য উল্টো বসিয়ে দিল নৌ অবরোধ। ইরানের খার্ক আইল্যান্ড, বন্দর আব্বাস সহ সব বন্ধ হয়ে গেল। কোনো তেলের জাহাজ বের হতে পারছে না। আমেরিকার যুক্তি, তেল বিক্রি করতে না পারলে ইরানের অর্থনীতি শেষ। কিন্তু ইরান হাল ছাড়েনি। তারা পাকিস্তানের কাছে সহায়তা চায়, সম্মতি দেয় শাহবাজ শরীফের দেশও। পাকিস্তান প্রকাশ্যে বলে, আমরা তো শুধু মধ্যস্থতা করছি, শান্তি চাই। কিন্তু পর্দার আড়ালে তারা যা করেছে সেটা মাইন্ড ব্লোয়িং। 25 ফেব্রুয়ারি 2026 পাকিস্তান সরকার এক নতুন আইন পাস করে, নাম ট্রানজিট অব গুডস অর্ডার 2026। এই আইনের মানে হলো, ইরানের যে পণ্য আসবে, তেল, গ্যাস বা যন্ত্রপাতি, সেগুলো পাকিস্তানের বন্দর থেকে সড়ক পথে বিভিন্ন দেশে পৌঁছে দেয়া যাবে। এই কাজের জন্য পাকিস্তান 6টি নতুন রুট খুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাদর থেকে গাবন। দূরত্ব মাত্র 89 কিলোমিটার। আগে যেখানে 18 ঘন্টা লাগতো, এখন সেখানে লাগে মাত্র 3 ঘন্টা। খরচ কমেছে 45 থেকে 55%। অর্থাৎ আমেরিকা সমুদ্রে যতই পাহারা দিক, ইরানের তেল এখন পাকিস্তানের মাটি দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে। গাদর পোর্ট পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত এক গভীর সমুদ্র বন্দর। এটি চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের মূল অংশ। চীন এই বন্দর তৈরি করেছে। এটা হরমুজ প্রণালীর একদম কাছে, কিন্তু পারস্য উপসাগরের বাইরে। মানে আমেরিকান নৌবাহিনী যেখানে টহল দিচ্ছে, গাদর সেই এলাকার বাইরে। মার্কিন নৌ অবরোধের পর এখন ছোট জাহাজে করে তেল, গ্যাস গাদর পোর্টে আনা হচ্ছে। গাদর থেকে সড়ক পথে সেগুলো ইরান সীমান্ত পার করে দেয়া হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে গাদর থেকে সরাসরি চীনেও পাঠানো হচ্ছে। এটা অনেকটা হরমুজ প্রণালীকে ফাঁকি দেওয়ার পদ্ধতি। যে তেল আগে হরমুজ দিয়ে যেত এবং আমেরিকান জাহাজ ধরে ফেলত, সেই তেল এখন গাদর দিয়ে স্থলপথে চলে যাচ্ছে। ইরান আর পাকিস্তানের মধ্যে 900 কিলোমিটারের বেশি লম্বা সীমান্ত আছে। এই সীমান্তের অনেক জায়গায় পাহাড়ি এবং দুর্গম। বহু বছর ধরে এখান দিয়ে তেল, ডিজেল চোরাচালান হয়ে আসছে। কিন্তু যুদ্ধের পর এই চোরাচালান একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। 2024 সালে প্রতিদিন প্রায় 5 থেকে 6 মিলিয়ন লিটার ইরানি জ্বালানি পাকিস্তানে ঢুকত। 2025 সালে এটা একসময় 10 মিলিয়ন লিটারে পৌঁছেছিল। এখন যুদ্ধের কারণে এই সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বেলুচিস্তান প্রদেশের প্রায় 24 লক্ষ মানুষ সরাসরি এই ব্যবসার সঙ্গে জড়িত। প্রদেশের প্রায় 70% পেট্রোল পাম্প ইরানি তেল বিক্রি করে। ইরানের সরকারি ভর্তুকির কারণে তেলের দাম খুব কম। সেই তেল পাকিস্তানে এনে চোরা বাজারে বিক্রি করলেও সরকারি তেলের চেয়ে সস্তা পড়ে। 2026 সালে যখন সীমান্ত আরো কঠোর করা হয়েছিল, তখন ইরানি তেলের দাম লিটার প্রতি 160 রুপি থেকে লাফিয়ে 255 রুপি হয়েছিল। কিন্তু তারপরও এটা পাকিস্তানের সরকারি দামের চেয়ে কম। পাকিস্তানের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র এলাকার মানুষ, এই সস্তা তেলের উপর নির্ভরশীল। চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশগুলোর একটি। তাদের বেশিরভাগ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু এই তেল আসার পথে একটা বিশাল সমস্যা আছে, মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যবর্তী একটা সরু সমুদ্র পথ। চীনের তেল আমদানির প্রায় 80% এই পথ দিয়ে আসে। কিন্তু যদি কখনো আমেরিকার সঙ্গে চীনের খারাপ সম্পর্ক হয়, তাহলে আমেরিকা এই পথ বন্ধ করে দিতে পারে। এই ভয় থেকে মুক্তির জন্য চীন বিকল্প পথ খুঁজছে। গাদর পোর্ট এবং পাকিস্তানের মধ্য দিয়ে ইরানের তেল আনার ব্যবস্থা চীনের জন্য একটা দুর্দান্ত সমাধান। 2025 সালের মে মাসে চীন এবং ইরানের মধ্যে সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এই ট্রেন কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে চীনের শিয়ান শহরে পৌঁছায়। পথের দৈর্ঘ্য 10,000 কিলোমিটার। এই ট্রেনে তেল, গ্যাসও পরিবহন করা যায়। যদিও ট্রেনে জাহাজের মতো বেশি পরিমাণ তেল নেওয়া যায় না, তবুও এটা একটা নিরাপদ বিকল্প পথ। চীন গাদর পোর্টে বিশাল বিনিয়োগ করেছে। তারা চায় এই বন্দরটা তাদের নিজেদের জ্বালানি নিরাপত্তার একটা অংশ হয়ে উঠুক। পাকিস্তান যখন ইরানকে ট্রানজিট দিচ্ছে, তার পেছনে চীনের সমর্থন রয়েছে। স্বাভাবিকভাবেই আমেরিকা এসব দেখে খুশি নয়। তারা বারবার পাকিস্তানকে সতর্ক করেছে যে ইরানের সঙ্গে ব্যবসা করলে পাকিস্তানের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু পাকিস্তান চালাকি করছে। তারা বলছে, আমরা তো শুধু তৃতীয় দেশের মাল ট্রানজিট করতে দিচ্ছি, আমরা নিজেরা ইরানের তেল, গ্যাস
কিনছি না। এই প্ল্যাজিবল ডিনায়াবিলিটি বা বিশ্বাসযোগ্য অস্বীকার করার নীতি পাকিস্তানকে কিছুটা হলেও সুরক্ষা দিচ্ছে, কিন্তু ঝুঁকি তবু রয়েই যায়। যদি আমেরিকা প্রমাণ করতে পারে যে পাকিস্তান সরাসরি ইরানের সামরিক বা পারমাণবিক কর্মসূচিতে সাহায্য করছে, তাহলে কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। পাকিস্তান এখন দড়ির উপর হাঁটছে। একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে, কারণ আইএমএফ এর ঋণ দরকার। অন্যদিকে ইরান এবং চীনের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে পাওয়া যাবে অর্থনৈতিক সুবিধা। আধুনিক যুদ্ধ শুধু বোমা বা বন্দুক দিয়ে হয় না। অর্থনীতি, বাণিজ্য পথ এবং ভূগোল, এগুলো বিশাল অস্ত্র। আমেরিকা ভেবেছিল সমুদ্রপথ বন্ধ করে দিলেই ইরান হাঁটু গেড়ে বসবে, কিন্তু পাকিস্তান এবং চীনের সহায়তায় ইরান স্থলপথের একটা বিকল্প তৈরি করে ফেলেছে। ভবিষ্যতে এই পথগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যে দেশ বা জোট এই বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ করবে, তারাই পরবর্তী দশকের বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করবে।